দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন কেমন আছে অর্থনীতি এই অনুষ্ঠানে। আমি তৌফিকুল ইসলাম খান। এই অনুষ্ঠানে কথা বলি বাংলাদেশের অর্থনীতির গতি প্রকৃতি, এর সম্ভাবনা এবং চ্যালেঞ্জ নিয়ে। দর্শক, আজ আমরা আলোচনা করব বাংলাদেশের সরকারি পর্যায়ে যে বিভিন্ন প্রকল্প আছে সেই প্রকল্পের বাস্তবায়ন এবং এর কৌশল নিয়ে। আমার সাথে আলোচনার জন্য আজকে দুজন জ্যেষ্ঠ সাংবাদিক আমার সাথে উপস্থিত আছেন। আমার সাথে আছেন দৈনিক সমকালের সহযোগী এডিটর জাকির হোসেন, এবং আমার সাথে আছেন সাজ্জাদুর রহমান, তিনি দি বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার ডেপুটি এডিটর। আপনাদের দুজনকেই আমি ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। আমরা আলোচনা শুরু করবার আগে বাংলাদেশ টেলিভিশনের একটা ছোট প্রতিবেদন দেখে আসবো। অর্থনীতিতে গতি ফেরাতে নানা সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে বর্তমান অন্তর্বর্তী সরকার। তবে সরকারি সংস্থাগুলোতে কাজের গতি বাড়ছে না, চলছে এক ধরনের স্থবিরতা। আইএমইডির সর্বশেষ এডিপি বাস্তবায়ন তথ্যে দেখা যায়, গত ৬ মাসে এডিপি বাস্তবায়ন হয়েছে ১৭.৯৭%। এর চেয়ে কম এডিপি বাস্তবায়নের তথ্য সংস্থাটির ওয়েবসাইটে নেই। সেই আলোকে গত এক যুগে এত কম এডিপি বাস্তবায়ন হয়নি। এদিকে গত ৬ মাসে ৫০,০০২ কোটি টাকা অর্থ ছাড় হয়েছে, যা ২০১৮-১৯ অর্থ বছরের পর সর্বনিম্ন। গত অর্থ বছরে ৬১,৭৩৯ কোটি টাকা ছাড় হয়েছিল এই সময়ে। পরিকল্পনা কমিশন সূত্রে জানা যায়, আগের সরকারের সময় নেওয়া চলমান সব প্রকল্পই বর্তমান সরকার পর্যালোচনা করছে। অগুরুত্বপূর্ণ ও রাজনৈতিক বিবেচনায় নেওয়া অনেক প্রকল্প বা স্কিম বাদ যাচ্ছে। এতে অর্থ ব্যয়ের চাহিদা কমেছে। আবার জুলাই অভ্যুত্থানের পর অনেক উন্নয়ন প্রকল্পের পরিচালক চলে গেছেন। অনেক প্রকল্প পরিচালকের বিরুদ্ধে মামলা হয়েছে, ফলে এডিপি বাস্তবায়নের হারও কমে গেছে। অনেক দেশি ঠিকাদারও প্রকল্প এলাকায় ফিরে আসেনি। একইভাবে বিদেশি অর্থায়নের অনেক প্রকল্পে বিদেশি ঠিকাদার অনুপস্থিত রয়েছেন। এই বাস্তবতায় এডিপি বরাদ্দ কমানো হয়। বাস্তবায়ন গতি কম থাকায় সরকারি তহবিলের চাহিদাও অনেক কমেছে। সাধারণত অন্যান্য অর্থবছরে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সরকারি তহবিল থেকে চাহিদা অনেক বেশি থাকে, কিন্তু চলতি অর্থ বছরে এডিপিতে যে পরিমাণ সিলিং বেঁধে দেওয়া হয়েছিল, চাহিদা তার চেয়ে অনেক কম রয়েছে। তবে সরকারি বিনিয়োগ বাড়াতে চলতি অর্থ বছরে চাহিদার চেয়ে বেশি বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। পরিকল্পনাবিদদের মতে, প্রকল্প পরিচালকরা পরিকল্পনা অনুযায়ী কাজ করায় অভ্যস্ত হয়ে ওঠেনি। প্রকল্প বাস্তবায়নে এটি প্রথম বাধা। দ্বিতীয় সমস্যা হচ্ছে, যারা প্রকল্প বাস্তবায়ন করেন সেই প্রকল্প পরিচালকদের প্রশিক্ষণের অভাব রয়েছে, সেই সাথে অভিজ্ঞতার অভাব রয়েছে। তৃতীয়ত, প্রকল্পে কেনাকাটার ক্ষেত্রেও তাদের কারিগরি জ্ঞান খুবই সীমিত। অর্থনীতিবিদরা মনে করেন, প্রকল্পের কাটছাঁটে টাকা বাঁচে ঠিকই, তবে সরকারি কাঙ্ক্ষিত বিনিয়োগ না হলে রাজস্ব আয় হয় না। সেই সাথে মানুষেরও কাজের সুযোগ কমে যায়, যা দেশের সার্বিক প্রবৃদ্ধি কমিয়ে দেয়। দর্শক, আপনারা প্রতিবেদনটি দেখলেন। আমরা আলোচনা শুরু করছি। জাকির হোসেন, আপনার থেকে আলোচনা শুরু করি। এই অর্থ বছর, যেটা আমাদের জুলাই মাসে শুরু হয়, সেই জুলাই মাসের অর্থ বছরের প্রথম ২-৩ মাস তো খুবই একটা অস্থিরতার ভিতর দিয়ে গেছে। রাজনৈতিক বড় পট পরিবর্তন হয়েছে। আন্দোলনের সময়ে সরকারি প্রকল্পগুলো অতখানি ভালো বাস্তবায়ন হচ্ছিল না। এমনিতেও আমার প্রতি বছরই তো বছরের প্রথম ৩ মাস তেমন একটা বাস্তবায়নের অগ্রগতি হয় না, কিন্তু এই বছরটা একটু বেশি ধীরে যাচ্ছিল। তার পরবর্তীতে যদি আমি চিন্তা করি, এখন যে ৭-৮ মাস হলো, এর ভেতরে আপনারা কেমন দেখছেন বাংলাদেশের জন্য সরকারি প্রকল্প বিনিয়োগের যে বাস্তবায়নের হার, সেটার কি ধরনের অগ্রগতি হচ্ছে? বাংলাদেশের বার্ষিক উন্নয়ন কর্মসূচির ইনিশিয়ালি যে এস্টিমেট থাকে, যেটা থাকে সেটা অর্থবছর শেষে রিয়েল সেন্সে যেটা অরিজিনাল এডিপি, সেটা অ্যারাউন্ড 80%-এর বেশি খুব একটা আমরা বাস্তবায়ন হতে দেখি না। আমরা যেহেতু আবার যেটা আমরা রিভাইজড এডিপি করি ৬-৭ মাস পরে কিংবা ৮-৯ মাস পরে এসে, এই অর্থ বছরটা আরও ব্যতিক্রম। আমাদের যেটা যে জুলাই এবং আগস্ট সরকার পতনের আন্দোলন, প্রথমে তো কোটা ঘিরে যে আন্দোলন, তারপর সরকার, এই সময়টা শুধু ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস না, পুরো অর্থনৈতিক কার্যক্রমে বেশ কিছুটা সময় আমাদের বাধাগ্রস্ত ছিল, স্থবিরতা ছিল। যদিও
বার্ষিক উন্নয়ন কর্মসূচি অর্থবছরের শুরুতে আমরা খুব বেশি গতি দেখি না। এরপরে যদি আপনি দেখেন যে ডিসেম্বরের পরে আমরা জানুয়ারি কিংবা ফেব্রুয়ারির পরিসংখ্যান সম্পর্কে এখনও খুব বেশি অবগত নাই, হয়তো জানুয়ারি পর্যন্তই আছে, সেটা গত অর্থবছর কিংবা আরও আগের কয়েকটি অর্থবছরের চেয়ে কম। মূল কথা আমাদের বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের হার এই অর্থবছরে সোফার আমাদের আগে থেকেই তো কম, এবং তার চেয়েও এবার বাস্তবায়নের হার কম। ইতিমধ্যে আমরা বার্ষিক উন্নয়ন কর্মসূচির সংশোধনটাও আমাদের এনএসসিতে যেটা অনুমোদন হয়েছে সেখানেও আমরা দেখেছি যে সেক্টরাল প্রায়োরিটিতে কোনটা আছে, কোন প্রকল্পে বরাদ্দ বাড়ানো হয়েছে, কোথায় কি কমানো হয়েছে, সেটা আমরা দেখেছি। একটা জায়গা তো ছিল হলো যে আমার প্রাথমিকভাবে হয়তো বাস্তবায়নটা করা যায়নি। দ্বিতীয় হলো যে সরকার পরিবর্তনের পরে অনেক ধরনের প্রকল্পেই এক ধরনের রিথিঙ্কিং করা হয়েছে, পুনর্বিবেচনার বিষয় রয়েছে। আর্থিক সক্ষমতার দিক থেকে অর্থনীতিকে যে জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল তাতে সরকারের আর্থিক সক্ষমতার পরিস্থিতিও খারাপ, কারণ গত অর্থ বছরে আমরা দেখেছি বিগত সরকার তো টাকা ছাপিয়ে সেই অর্থে প্রকল্প অর্থায়ন করছিলেন, যেটা অর্থনীতির জন্য ভালো ফল আনে না। তো এই অর্থ বছরে সেই জায়গাতে হয়তো বাধাগ্রস্ত হয়েছে। আমি যেটা দেখছি সেটা হলো যে ডিসেম্বর জানুয়ারি মাসে এটা হয়তো কিছুটা গতি পেয়েছে, কিন্তু সার্বিকভাবে যদি আমি বলি যে খাত ভিত্তিকভাবে সেই পুরনো ধারাই তো রয়ে গেছে। জি, ইন্টারিম গভর্নমেন্টের প্রথম বাজেট যেটা নেক্সট জুনে ঘোষণা করতে যাচ্ছে, যেটা জুলাই থেকে বাস্তবায়ন হবে, আমার মনে হয় যে সেইখানে আমরা এই ধরনের একটা শিফট দেখতে পারবো। যেহেতু এই সরকার গঠনের পরে আপনার যে কাজটা করতে হয়েছে, যে ওনারা ওভারঅল প্রায় গুরুত্বপূর্ণ সকল চলমান প্রজেক্টকে ওনারা এক ধরনের স্ক্রুটিনির মধ্যে এনেছিলেন। তারপরে কিছু প্রকল্প যেগুলা যে শুরু হয়েছে, অথচ ওনারা যদি মানে মূল কথা একটা বড় ধরনের পরীক্ষা নিরীক্ষা হয়েছে এবং সেটা করতে গিয়ে প্রকল্পের প্রায়োরিটি নির্ধারণ করা হয়েছে। কিছু প্রকল্প এই মুহূর্তে বাদ স্থগিত রাখতে হয়েছে, অর্থায়নও একটা বিষয় ছিল। তো নানা ধরনের যাচাই বাছাইয়ের মধ্যে যাওয়ার কারণে গুণগত যে পরিবর্তনটা আপনারা বলে থাকেন, আমরা অর্থনীতিবিদদের কাছ থেকে শুনি যে আমাদের শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তার মতো জায়গায় অগ্রাধিকার দেওয়া, এখানে বরাদ্দের জায়গাটা বাড়ানো। আমার মনে হয় যে এই স্বল্প সময়ে সেইভাবে খুব রিকনস্ট্রাকশনের জায়গায় সরকার যেতে পারেনি। যে আপনি যদি আরএডিপি দেখেন তাহলে পাওয়ার সেক্টরে যেখানে গত আরএডিপির 35% বরাদ্দ ছিল পাওয়ার সেক্টরে, এই আরএডিপিতে সেটা আমি দেখলাম যে 15%। যদিও ট্রান্সপোর্ট অ্যান্ড কমিউনিকেশন হাইয়েস্ট অ্যালোকেটেড সেক্টর, তারপরেও আপনার পার্সেন্টেজ বিবেচনায় দেখা গেছে যে গত আরএডিপির চেয়ে এবার কমেছে। সেক্ষেত্রে শিক্ষায় কিছুটা বাড়ানো হয়েছে। যেটা জাকির হোসেন বলছিলেন যে অনেকগুলো প্রকল্পের ভিতরে স্ক্রুটিনি এসেছে, সব মিলে কিছুটা তো একটা মানে বলবো যে ইচ্ছাকৃতভাবেই বা এটার প্রয়োজনীয়তার খাতিরেই হয়তো এটা কিছুটা স্লো ডাউন হয়েছে। কিন্তু এটার আসলে এটার অভিঘাতটা কি? মানে আমার যদি সরকারি প্রকল্প বিনিয়োগ কমে যায়, আপনি কোন কোন জায়গায় দেখেন যে এটার কিছুটা প্রভাব থাকবে? 7 মাসে আমাদের এডিপির বাস্তবায়ন হচ্ছে 17%। সো প্রবাবলি ইট ইজ লোয়েস্ট বলা যেতে পারে যে 7 মাসের বাস্তবায়নের হারে। তো এটার তো কারণ আছে, ন্যাচারালি তো 2-3 মাস তো ফার্স্ট কোয়ার্টার তো আসলে এই রাজনৈতিক চেঞ্জ, আন্দোলন, এগুলোর মধ্যেই 3 মাস অ্যাটলিস্ট লস হয়েছে। তারপরে ধরেন যে এখানে যারা কন্ট্রাক্টর ছিল, কন্ট্রাক্টর ইউজুয়ালি আপনি দেখবেন যে এগুলো হচ্ছে যে রুলিং পার্টির লোকজনই আসলে কন্ট্রাক্টর হয় এবং কাজগুলো তারা পেয়ে থাকে, যে সরকারি থাকুক, এটাই আমরা দেখেছি। সো এরা যেহেতু রুলিং পার্টির তখনকার আওয়ামী লীগের সাথে ছিল অনেকেই, সো কন্ট্রাক্টররা আসলে নাই। অনেক কাজই আসলে চলমান কাজও কিন্তু সেটা স্থবির হয়ে আছে। ইভেন অনেক প্রকল্পের পিডিও নাই। সরকারের মধ্যেও যে অনেক বড় চেঞ্জ এসেছে, এদের বদলি বা অনেকে ওএসডি বিভিন্ন ধরনের। সো যে কারণে হচ্ছে যে এডিপির বাস্তবায়নটা এবছর ধরেন যে খুবই কম হচ্ছে। সেকেন্ড যে পয়েন্টে আপনি আসলেন, আপনার কোশ্চেন ছিল যে অভিজ্ঞতাটা কি, ইম্প্যাক্টটা কি।
ইম্প্যাক্ট তো আসলে এখানে আপনি ধরেন যে আপনি মাল্টি ইম্প্যাক্টস আছে। এক হচ্ছে যে ধরেন আমার ইনফ্রাস্ট্রাকচারটা তো একটা টার্গেট আছে যে এটা 2025-এ এই রাস্তাটা শেষ হবে বা এই ব্রিজটা শেষ হবে। সো সেটার তো একটা ইকোনমিক রিটার্ন আছে। সো এটা যদি আমার 25-এ না করে আমি 27-এ 30-এ যাই, আমার তো সরাসরি যে ইকোনমিক রিটার্ন সেটা আমি পাচ্ছি না। এডিপি দেখবেন যে আপনি বাংলাদেশে যে টেম্পোরারি যে কর্মসংস্থান মানুষের, আপনার স্পেশালি হচ্ছে যে গ্রামের লোকজনের যে কাজের সুযোগ, রাস্তাঘাট করা, ব্রিজ করা, বিল্ডিং করা। সো এবং গতকালই আমি একজনের সঙ্গে কথা বলছিলাম, এক কন্ট্রাক্টর, ধরেন যে লেবাররা হচ্ছে যে মিনিমাম 800 টাকা পেত, এবং একটু যদি এক্সট্রা ডিউটি করতো 1-2 ঘন্টা 1000 টাকা আর্ন করতো তারা। তো এটা আমি মনে করি যে সব থেকে বড় প্রভাব এটা এর উপরে ফেলবে, কর্মসংস্থানের উপরে, গরিব মার্জিনাল পিপল, এবং এর সাথে তো আসলে আপনার সরাসরি আপনার খাদ্য নিরাপত্তার সাথে জড়িত, এর সাথে তার ছেলে মেয়েদের শিক্ষা জড়িত, হ্যাঁ, পুষ্টি জড়িত। সো ইম্প্যাক্ট তো অনেক ধরনেরই আছে। এই যে ইম্প্যাক্টগুলো ফেলছে, সো এটা আসলে কিভাবে এর থেকে বের হওয়া যায় এবং সাধারণ মানুষ, গরিব মানুষ যাতে আসলে এর কারণে ভুক্তভোগী না হয়। এবং যেটা বলছিলাম যে ওভারঅল ইকোনমিও কিন্তু আসলে এই যে ডিলে হওয়া বা কস্ট ওভাররান, এটা তো শুধু খরচ বেড়ে যাওয়া বা আপনার সময় বেড়ে যাওয়া না, ওই যে বললাম যে ইকোনমিক রিটার্নটা তো আমার আরও পরে আসবে। হ্যাঁ, মেট্রো রেল আজকে না হয়ে এটা যদি 5 বছর পরে হতো, তো এই বেনিফিটটা তো 5 বছর পরে পেত লোকজন, তাই না? তো এই ধরনের মনে করি যে এগুলো করারও দরকার আছে। এবং এখানে একটা স্ক্রুটিনি, আপনি দেখবেন যে এডিপিতে অনেক প্রজেক্ট, এই বছরের রিভাইজড এডিপিতে অ্যারাউন্ড 400 প্রজেক্টস আসছে যেটা উইদাউট ফান্ড, নো অ্যালোকেশন। দর্শক, আমরা আলোচনা করছিলাম আজকে সরকারি বিনিয়োগ এবং এর যে ব্যবস্থাপনা আছে সে তা নিয়ে। আমরা একটা বিরতিতে যাচ্ছি, আমরা বিরতির পর আবার আলোচনায় ফিরব। ফ্যাসিবাদের দিনলিপি, প্রযোজনা আফরোজা সুলতানা ও আল মামুন। দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 7টায়। নিপীড়নের গল্প, প্রযোজনা মোহাম্মদ হাসান রিয়াদ ও গোলাম মোর্শেদ। দেখবেন প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা 7টায়। দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন কেমন আছে অর্থনীতি এই অনুষ্ঠানে। আমি তৌফিকুল ইসলাম খান। আজ কথা বলছিলাম সরকারি বিনিয়োগ প্রকল্প নিয়ে। সাজ্জাদুর রহমান, বিরতির আগে আপনার সাথে কথা হচ্ছিল, আপনি বলছিলেন যে বিভিন্ন প্রভাবের কথা, এবং আপনি বলছিলেন যে অনেকগুলো প্রকল্প আছে যেগুলো আমাদের এখন বরাদ্দ দেওয়া হয় না, বা আমরা দেখেছি যে 1 লাখ টাকা দিয়ে এটাকে জিয়ে রাখা হয়। আমরা বলতাম যে জম্বি প্রজেক্ট। হ্যাঁ, এটা দীর্ঘদিন ধরে এটাকে জিয়ে রাখা। এইটার একটা স্ক্রুটিনির দরকার রয়েছে। আর এক ধরনের স্ক্রুটিনির বিষয়ে যেটা আমরা সবসময় বলি যে বিগত সরকারের সময়ে এইটা অনেক বেড়ে গেছে, যে এই অর্থে আসলে ওই প্রকল্প বাস্তবায়ন করা যায় তার থেকে অনেক বেশি অর্থ ব্যয় করে আমরা প্রকল্প বাস্তবায়ন করি। সেই স্ক্রুটিনির বিষয়ে বলছিলেন, এটার গুরুত্ব আসলে কতখানি এবং সেটা কতখানি আপনারা প্রোগ্রেস দেখছেন? অনেক প্রকল্প বাংলাদেশে নেওয়া হয় জাস্ট পলিটিক্যালি মোটিভেটেড, খুব পার্সোনাল উদ্দেশ্যে, যে কোনো একজন এমপির গ্রামের বাড়িতে এখানে একটা রাস্তা করতে হবে, একটা ব্রিজ করতে হবে। হ্যাঁ, সো এগুলো উইদাউট এনি ফিজিবিলিটি স্টাডি। শুধু এগুলো তো আছেই পলিটিক্যাল, অনেক বড় ধরনের প্রকল্প আছে যে ফিজিবিলিটি স্টাডি করা হয় না। আপনি দেখবেন যে ইন্ডিয়ান এলওসির যে প্রকল্পগুলো প্রায় $7.5 বিলিয়ন, অনেক 40 মতো প্রকল্প, টোটাল 40টা। এর মধ্যে ইন্টারেস্টিং অনেক প্রকল্পই হচ্ছে যে উইদাউট ফিজিবিলিটি স্টাডি, আগেই যে ওকে আমরা একটা প্রকল্প নিব, কিন্তু এই প্রকল্পটার যে সমীক্ষা করা, এটার কি রিটার্ন আসবে না আসবে, এগুলো কিন্তু করা হয়নি।
যেটা ধরেন যে ওয়ার্ল্ড ব্যাংক এডিবি এদের ক্ষেত্রে যে প্রকল্পগুলোর ক্ষেত্রে করা হয়, তো ইন্ডিয়ান এলওসির আন্ডার এগুলো হয়নি। তো যার ফলে যেটা হচ্ছে যে অনেকগুলো প্রকল্পে কোনো অগ্রগতি নাই। ডিসবার্সমেন্ট ধরেন যে 7.5 বিলিয়নের মধ্যে জাস্ট $1.8 বিলিয়ন 2010 থেকে শুরু হয়েছে, আজকে 15 বছরের বেশি, জাস্ট 1.8 বিলিয়ন ডিসবার্স হয়েছে। কন্ট্রাক্ট সাইন হচ্ছে 2.8 বিলিয়ন। বাকি এই যে কিন্তু 3 বিলিয়নের মতো, এটার কোনো কন্ট্রাক্টও সাইন হয়নি, কোনো প্রকল্পও ঠিক নাই। ভারতের এই এলওসি প্রকল্পের ক্ষেত্রে যেটা বলি সেটা হলো ওখানে শর্ত থাকে হলো 75% একটা কন্ডিশন, তারপরে ওদের কন্ট্রাক্টর লাগবে, সাপ্লায়ার লাগবে। এটা ধরেন যে অনেকের ক্ষেত্রেই থাকে। আমাদের যে আপনি মেট্রো রেল যেটা হলো, সেটা কিন্তু জাপান ফাইন্যান্স, জাপানেরই কন্ট্রাক্টর। সো এটা কিন্তু জাপানের ক্ষেত্রেও থাকে যে ওরা ফান্ডিং করছে, তারা এটার কন্ট্রাক্ট চায়। তো এটার আমি বড় মনে করি না। বাট ইন্ডিয়ার ক্ষেত্রে হচ্ছে যে মানে আরও বেশি কমপ্লেক্সিটি, ওদের থেকে অ্যাপ্রুভাল নিতে হয় ইন এভরি স্টেজ, এবং সেক্ষেত্রে অনেক ডিলে হয়ে যায়। সো এটা আমি জাস্ট রেফারেন্স হিসেবে আনলাম। তো বাংলাদেশে কিন্তু অনেক প্রকল্পই নেওয়া হয় সেটা উইদাউট এটার আসলে সমীক্ষা, যে এটা আমাদের কী রিটার্ন দিবে, কত বছরে রিটার্ন দিবে। তো সেগুলো করা ছাড়া করা হয়, এবং সেটা হয়ে আসছে বছরের পর বছর। আসলে প্রকল্পগুলো কিভাবে নিতে হবে, এগুলোর যে মিনিস্ট্রি বা ডিভিশন থেকে আসবে, ওখান থেকেই এক ধরনের একটা প্রিলিমিনারি স্টাডি হয়ে আসতে পারে যে তারা এই প্রকল্পটা চাচ্ছে কেন, এটা বেনিফিট কি। সেটা তো নিয়মের ভিতরেই, চর্চার ভিতরে ব্যত্যয় হয়েছে। আন্দাজেই ধরেন যে মিনিস্ট্রির কাছে চাওয়া হয়, মিনিস্ট্রি ইচ্ছামতো প্রকল্প বানাইয়া ওই মন্ত্রী চায়, সচিব চায়, এমপি চায়। হ্যাঁ, আপনি দেখবেন যে অনেকেরই মন্ত্রী সচিবদের বাড়িতেও বাড়ি কেন্দ্রিকও বিভিন্ন ধরনের প্রকল্প নেওয়া হয়েছে। পাবলিক মানি, ট্যাক্স পেয়ার্স মানি, এগুলো যাতে আর না হয়, আমি মনে করি যে সরকারের এই ধরনের কিছু আসলে স্ট্র্যাটেজি নেওয়া দরকার। সরকারের কি একটা বড় মানে এক্সপেকটেশন থাকে না সরকারের প্রতি, যে তারা এই চর্চাগুলোকে সামনে নিয়ে আসবেন, যেন এটা একটা এক ধরনের উদাহরণ হিসেবে তৈরি হয়ে যায় সামনের দিনের রাজনৈতিক সরকারে যেই আসুক না কেন তাদের জন্য? অবশ্যই তাদের কাছে তো আমাদের সেই প্রত্যাশা। এবং এখন যিনি প্ল্যানিং অ্যাডভাইজার আছেন আমাদের শ্রদ্ধেয় অর্থনীতিবিদ অধ্যাপক ওয়াহিদুদ্দিন মাহমুদ, আমরা আজকে যেসব সমস্যা নিয়ে আলোচনা করছি, যে চর্চাটা হওয়া উচিত সব সময়, হ্যাঁ, উনি তো অনেক দিন ধরেই নিজেই এটা বলছেন। তো এই সরকারের কাছে তো আমরা সেটা প্রত্যাশা করতেই পারি। আরেকটা বিষয়ে আমি একটু যোগ করতে চাই, যে এখানে মনে করেন যে এখন রাজনীতিবিদরা নাই, আমলাতন্ত্র তো আছে, তাই না? তো আসলে আমলাতন্ত্র দীর্ঘদিনের প্র্যাকটিসটা খুব তাড়াতাড়ি মনে করেন যে পরিবর্তন করতে গেলে 2-3 মাসের মধ্যে, 4-5 মাসের মধ্যে বাংলাদেশের প্রেক্ষিতে আমার মনে হয় যে এটা আমার অভিজ্ঞতায় সেরকম আমরা দেখি না যে আমলাতন্ত্র। এবং রাজনৈতিক উদ্দেশ্যে যে প্রকল্পের কথা আমরা বলি, আমরা এমনও দেখেছি যে কোনো বড় আমলা তার গ্রামের বাড়িতে উনি গেছেন, সেখানে স্থানীয় লোকজন, হয়তো ওনার উদ্দেশ্য থাকেন যে উনি পরবর্তীতে রাজনীতিতে আসবেন, স্থানীয় লোকজন কিন্তু তার কাছে প্রত্যাশা নিয়ে আসে, এবং উনি স্থানীয় লোকজনের সাথে কিন্তু কানেক্টেড থাকেন অনেক ক্ষেত্রেই আমরা দেখেছি। এবং সেভাবেও বাংলাদেশে প্রকল্প প্রণয়ন হয়েছে এবং প্রকল্প বাস্তবায়ন হয়েছে। ওনার ভবিষ্যৎ রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য বাংলাদেশে প্রকল্প হয়েছে বড় বড় আমলাদের, এরকম অহরহ ঘটনা রয়েছে। তো এই যে নেপোটিজম কিংবা আমলাতন্ত্রের যে প্র্যাকটিস, সেখান থেকে বেরোয় আসতে গেলে আমাদের যে রিফর্মটা দরকার, এটা কিভাবে এটা থেকে বের হয়ে আসা যায়? এটা এই সরকারের, অন্তর্বর্তী সরকারের সদিচ্ছা এবং এক্সিকিউশন, তারকে সেই চর্চাটা করতে হবে এবং দেখতে হবে যে আমি যেমন প্রজেক্ট স্ক্রুটিনি করছি, যে এই প্রজেক্টগুলো আমাকে হয়তো বাদ দিতে হবে, এই প্রজেক্টটা অল্প খরচ হয়েছে, না নিলেও চলতো, একেবারে বাদ দিয়ে দিলাম। কিন্তু জাকির হোসেন, আমরা যেটা দেখেছি যে চর্চার ক্ষেত্রে আমরা তেমন এই অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু খুব বেশি প্রকল্প এখন অনুমোদন করেন নাই ক্ষমতা আসার পরে, এবং তারা তো 1-1.5 বছরই আছেন। হ্যাঁ, আমি এমন কোনো প্রকল্পের কথা এখনো ওভাবে বড় অভিযোগ পাই নাই যে বিভিন্ন যেই প্রকল্প নেওয়া হয়েছে সেটাকে আপনি যেই অভিযোগটা বলছেন এই ধরনের অভিযোগে অভিযুক্ত আছে তাও নাই। কিন্তু যদি আমরা এই চর্চাটাকে সামনের দিনে চালাতে চাই, প্রথমত হচ্ছে যে অনেক ক্ষেত্রে সমীক্ষা হয় না, আবার অনেক ক্ষেত্রে হয়, কিন্তু সেই সমীক্ষাটা হয় প্রভাবিত
সমীক্ষা ত্রুটিপূর্ণ, যে আমি চাই এভাবে হোক, সমীক্ষাটাও সেভাবে হবে, তাহলে এটা বন্ধ করতে হবে। এই সরকারের প্রথম কাজ হবে যে আপনার স্বচ্ছতা, জবাবদিহি এগুলো নিশ্চিত করে, কাজটা পেশাদারিত্বের সঙ্গে অভিজ্ঞ লোকজন যারা বুঝেন তারা যাতে কাজটা করেন। হচ্ছে এক, প্রকল্পের পরিচালকের দায়িত্বে জেনে থাকবেন, তাকে অন্য কোনো মানে দেখা যায় যে উনি অনেকগুলো দায়িত্বের মধ্যে আছেন, তাকে যদি বড় প্রকল্প হয় অন্য কোনো দায়িত্বে না দেওয়া, এবং প্রকল্পের ব্যবস্থাপনার সঙ্গে যারা থাকবেন সবাইকে যে সেই বিষয়েই যে প্রত্যেক লোককেই যে বিশেষজ্ঞ হতে হবে তা না, কারণ আমলাতন্ত্রে আপনি তেমন পাবেন না। সরকার যদি কোনোভাবেই সেটাকে প্রশ্রয় না দেয়, সেই চর্চাটা যদি করে, তাহলে সেটা শুরু হলো, সেই শুরুটা পরবর্তীতে রাজনৈতিক সরকারের জন্য উদাহরণ হিসেবে থাকবে। তাহলে কি হবে যে ইন্টারিম গভর্নমেন্ট একটা উদাহরণ তৈরি করতে পারবে যে প্রকল্প উইদাউট করাপশান, উইদাউট অনিয়ম খুব সুন্দরভাবে বাস্তবায়ন করা যায়। হ্যাঁ, আপনি সব কিছু হয়তো পারবেন না, একটা করে দেখান, তাহলে সেটা একটা পাইলট থাকলো, মডেল থাকলো। আমি যেটা মনে করি যে এখানে সবচাইতে গুরুত্বপূর্ণ হলো যদি কিছু স্বচ্ছতার জায়গা নিয়ে আসা যায়, প্রকল্পের তথ্য উপাত্ত এবং এর জবাবদিহিতার জায়গাগুলোকে যদি যুক্ত করা যায়, এবং যেটা আপনি বলছেন যে কিছু উদাহরণ তৈরি করে যাওয়া, যেটাকে তৈরি করে মানুষ হয়তো সামনের দিনে বলবে। আমরা আলোচনা অব্যাহত রাখবো। দর্শক, আমরা আলোচনা করছিলাম আজ সরকারি বিনিয়োগ প্রকল্পের অর্থায়ন এবং এর বাস্তবায়ন কৌশল নিয়ে। আমরা আলোচনায় ফিরবো, একটা ছোট বিরতিতে যাচ্ছি, আমাদের সাথে থাকবেন। আরে জামাই আগে দাও। দিতাছি তো, জামাই কতদিন পরে আসলো। আম্মা, আপনার হাতের তরকারির মজাই আলাদা। কি সুন্দর কালার, জুত মতন সেদ্ধ, বিশেষ করে ডাইলের যা কালার আর স্বাদ। সবাই তো টিউবওয়েলের পানিতে রান্না করে, আমি রান্না করি পুকুরের পানি দিয়ে। কোন কি? পুকুর তো খোলা, পুকুরের পানিতে মানুষ গোসল করে, কাপড় চোপড় কাচে, হাঁস ভাসে সেই পানিতে। সেই পানি দিয়ে আপনি রান্না বান্না করছেন, কাম সারছি। মরে যাবেন তো আম্মা, একদম মরে যাবেন। কই মরি নাই তো এখনো। বুঝছি, এই জন্য আব্বা আপনি মাঝে মাঝে সাবিয়াও পেটের সমস্যায় ভোগে। থামো, এই তুমি সব সময় সবার ভুল ধরো কেন? না রে মা, জামাই বাবাজি ঠিক কথাই কইছে। শুধু আমরা না, আমাকে পুকুরের পানি যারাই ব্যবহার করে তারা প্রত্যেকেই পেটের সমস্যায় ভোগে। অনেকে রান্না বান্নার সময়, খাওয়ার সময় নিরাপদ পানি ব্যবহার করে, কিন্তু খাওয়ার আগে থালা বাসন ধোয়, গ্লাস ধোয়, এমনকি নিজের হাতও ধোয় পুকুরের পানি দিয়া, ট্যাপের পানি দিয়া। হ, ঠিকই তো, তাই তো করি। শোনেন আম্মা, রান্না ও খাবারের জন্য নিরাপদ পানি ব্যবহার করুন। পুকুর কিংবা নদীর পানি পান করবেন না। পানি পান করার আগে ফুটিয়ে নেবেন। সেটা সম্ভব না হলে ব্লিচিং পাউডার, ফিটকিরি বা পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট দিয়ে পানি নিরাপদ করে নিন। ফল ও সবজি কাঁচা খেতে হলে নিরাপদ পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিন। সবজি ও ফলমূল কাটার আগে 1 চামচ লবণ নিরাপদ পানিতে মিশিয়ে কমপক্ষে 30 মিনিট ভিজিয়ে রাখলে শাকসবজি ও ফলমূলে থাকা রাসায়নিক পদার্থের ক্ষতিকারক প্রভাব বহুলাংশে কমে যায়। পানিই জীবন, যদি তা হয় নিরাপদ। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন কেমন আছে অর্থনীতি অনুষ্ঠানের আজকের পর্বের শেষ ভাগে। আমরা আলোচনা করছিলাম সরকারি বিনিয়োগ প্রকল্পের বাস্তবায়ন কৌশল। জাকির হোসেন, বিরতির আগে আপনি বলছিলেন যে সরকারের কিছু উদাহরণ তৈরি করে যাওয়া। একটা বড় যে চিন্তার জায়গা আছে সেটা হলো আমাদের এই সরকারি বিনিয়োগ প্রকল্পের একটা বড় জায়গা হলো যে বিদেশি সহায়তা পুষ্ট যে প্রকল্পগুলো আসে, এবং এটা গুরুত্বপূর্ণ জায়গা। এইটারও বাস্তবায়ন আমরা দেখছি খুবই কম এই বছরে। আমরা সাধারণভাবে ধারণা করতাম যে বিদেশি সাহায্যপুষ্ট প্রকল্প মানেই এখানে স্ক্রুটিনি একটু বেশি থাকবে, কিন্তু সেই ধারণাটা আমাদের অনেকাংশে পরিবর্তন হয়েছে গত 10-12 বছরে, আমি বলবো আর কি, বিগত সরকারের আমলে। সেখানেও আমরা দেখেছি বিভিন্ন ধরনের খরচের যেই মানে পরিমাণ, এটা সাধারণ বাজার মূল্যের থেকে কয়েক গুণ বেশি থাকে। এই জায়গাটাতে আমি যদি আরেকটু গতি আনতে চাই, এখানে যদি আমরা আরেকটু
তাড়াতাড়ি ভালো সুশাসন প্রতিষ্ঠা করা সহজ হয়, সেই জায়গাটাতে মনোযোগটা কতখানি দিতে হবে? কারণ আমরা যেটা দেখছি যে আমরা দেশ যত এগিয়ে যাবে এই ধরনের সাহায্য পাওয়াটাও তো সামনের দিনে কঠিন হবে। আমাদের বার্ষিক উন্নয়ন কর্মসূচির প্রায় পুরোটাই কিন্তু বিদেশি সহায়তা নির্ভর। আমার দেশের যে রাজস্ব আয় হয় সেটা থেকে আমি উন্নয়নের জন্য ব্যয় করতে পারি না, হয় আমি দেশের ভিতরে ঋণ করি নাহলে দেশের বাইরে থেকে। হ্যাঁ, আমি বলছি যে রাজস্ব আয় থেকে আমরা খুব একটা উন্নয়নের জন্য খুব একটা অর্থ পাই না। সেটা 3-4 বছর তো পারিনি, এক সময় কিছুটা পারতাম, গত 3-4 বছর পারি না। তো দেশ থেকে ঋণ করি আর আমরা বিদেশ থেকে ঋণ করি। তো আপনি ঠিকই বলেছেন যে বিদেশি সহায়তা পুষ্ট প্রকল্পগুলোতেও আমরা যদি শ্বেতপত্রের পর্যালোচনা দেখি, হ্যাঁ, কিংবা অন্যান্য ক্ষেত্রেও আমরা যদি গণমাধ্যমের বিভিন্ন রিপোর্টও দেখি, সেখানেও দেখা গেছে যে আপনার স্বচ্ছতা এবং জবাবদিহির ঘাটতির মধ্যেও বিদেশি প্রকল্পগুলো বাস্তবায়িত হয়েছে অনেক ক্ষেত্রে। তবে আমরা এটা দেখি যখন উন্নয়ন সহযোগীদের সঙ্গে আমাদের বৈঠক হয়, আমরা বিভিন্ন বৈঠকের প্রেস রিলিজে আমরা দেখেছি যে তারা কিন্তু প্রকল্পের স্বচ্ছতা এবং জবাবদিহির ব্যাপারে তাদের তাগিদ থাকে, কিন্তু অপারেশনাল জায়গায় অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের ঘাটতি এত বেশি যে প্রকল্প বাস্তবায়ন যাতে এমনিতেও আমাদের প্রচুর ডিলে হয়, ওই ডিলেটা একটা মিনিমাম লেভেলে রাখার জন্য হয়তো উন্নয়ন সহযোগীরা তদারকির জায়গাটা আমার ধারণা অনেক ক্ষেত্রে শুধুমাত্র প্রকল্প বাস্তবায়নের স্বার্থে কিছুটা ছাড় দিতে পারে। কিন্তু আমার মনে হয় না যে সরাসরি অনিয়ম কিংবা দুর্নীতির সম্ভাবনার পরেও যে তাদের সম্পৃক্ততা আছে বলেও আমার হয়তো আমি ধারণা, এটা আমার ব্যক্তিগত ধারণা। কিন্তু দেখা গেছে যে এমন একটা অবস্থা যে অনেক ক্ষেত্রে তাদেরকে ছাড় দিতে হয়, গভর্নমেন্ট হয়তো কনভিন্স করতে পারে যে দেখেন এই সমস্যাটা কিন্তু অনেক ক্ষেত্রেই থাকে। জমি অধিগ্রহণ একটা বড় সমস্যা বাংলাদেশের, প্রচুর মামলা হয়ে যায়। তো তাদের ওভারসাইটটা বাংলাদেশের যে কঠিন বাস্তবতাগুলো সেখানে কিছু কম্প্রোমাইজও তাদের করতে হয়েছে বলে আমার ধারণা। আচ্ছা, ধন্যবাদ জাকির হোসেন। সাজিদুর রহমান, সামনের বাজেটকে সামনে রেখে এই সরকার বিশেষত যদি আমরা ধারণা করি যে এই অর্থ বছরের বাজেটটাই দিবেন, সেখানেই হয়তো কিছুটা বাস্তবায়ন করতে পারবেন, আপনি কি ধরনের সুপারিশ এবং পরিবর্তন দেখতে চান সরকারি বিনিয়োগ প্রকল্প প্রণয়ন থেকে শুরু করে বাস্তবায়নের ক্ষেত্রে? আপনার সুপারিশগুলো কি হবে? রাইট, আমি একটু ওই পয়েন্টে অ্যাড করতে চাই। ফরেন ফান্ডেড যে প্রজেক্টস আপনি দেখবেন যে আমাদের তো রিভাইজড করা হলো হচ্ছে যে 2,16,000 কোটি টাকা। এর মধ্যে ইয়েদের ফরেন ফান্ডে যেটা অরিজিনালি ছিল 1 লক্ষ কোটি, সেখান থেকে প্রবাবলি 19,000 কোটি টাকা কমানো হয়েছে। আচ্ছা, যে পয়েন্টে অ্যাড করতে চাই যে এই এডিবি, ওয়ার্ল্ড ব্যাংক এরকম প্রতিষ্ঠানকেও আসলে জবাবদিহিতার আওতায় আনা দরকার। যেটা আপনি দেখবেন যে এই যে বিআরটি গাজীপুরের যদি প্রকল্পটা দেখেন, ফরেন ফান্ডেড, কি একটা ফল্টি প্রকল্প, ডিজাইন ফল্টি এত বছর পরে এসে। সো দে শুড বি রেসপন্সিবল অলসো, যেখানে যারা এডিবি, ওয়ার্ল্ড ব্যাংক যারা লোন দিয়েছে। আপনি সিমিলারলি দেখেন কক্সবাজার রেল লাইন হাজার কোটি টাকা দিয়ে করলো। সো চিটং ওইখানে একটা জায়গাতে একটা ব্রিজে পুরনো, আবার কিছু জায়গা রাস্তা পুরনো, যেখানে হচ্ছে স্লো যায়, অনেক স্লো যায় ট্রেনটা, যেতে হয়। সো এই ধরনের আরও অনেক এক্সাম্পল আছে। তো এদেরকে আসলে এগুলো লাইবল করা উচিত। এবং এই প্রকল্পগুলোর ফিজিবিলিটি নিয়েও প্রশ্ন আছে যে এটা সরকারকে আর্থিকভাবে চাপের মধ্যে ফেলে দিবে কিনা, কারণ এটা লাভজনক প্রকল্প হয়তো হবে না। বর্তমান সরকার যে জিনিসটা করতে পারে যে ওয়ার্ল্ড ব্যাংক, এডিবি বা জাপান, জাইকা যাই বলেন, এখন কিন্তু এডিবির লোনের আপনি 70% কিন্তু মার্কেট বেসড ইন্টারেস্ট রেট, নট ওই যে কনসেশনাল। ওয়ার্ল্ড ব্যাংকেরও বেশিরভাগ লোন এখন নন কনসেশনাল, ব্লেন্ডেড হচ্ছে এখন। হ্যাঁ, সো এগুলো কিন্তু আগের মতো না যে আইডিএ লোন এটা লেস দেন 1% সুদের হার, যেটা অনেক কম, অলমোস্ট ফ্রি। সো এই টাকাগুলো নেই এখন, কিন্তু তা না। এই যে মার্কেট বেসড আপনি ধরেন যে এটা 6-7-8%-এর মতো আমার পড়ে যাচ্ছে। তো তাহলে আমি যে প্রকল্পগুলো নিব, আমার এটা আরও বেশি স্টাডি করতে হবে, যেহেতু আমার ফান্ড এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে। তো এখানে ধরেন যে প্রশ্নটা আপনি করেছিলেন যে সামনে বাজেট আসছে,
এই সরকারের কি করতে পারে। পরামর্শের মধ্যে এটাই থাকবে যে আমার অন্যতম, যে আমরা ইভেন বিদেশিদের থেকে টাকা নেওয়ার ক্ষেত্রেও আমরা সেটা অনেক যাচাই বাছাই করব। এই জন্য যাচাই বাছাই করব যে যেহেতু আমার সুদের হারটা বেড়ে গেছে, আপনি জানেন যে বাংলাদেশে এখন যে এই যে বাজেটের অন্যতম আই থিঙ্ক টপ 3-র একটা হচ্ছে যে সুদ বাবদ ব্যয়। বাংলাদেশ সরকারের সুদ বাবদ ব্যয় হচ্ছে টপ 3 হেডের মধ্যে একটা। সো আপনি বুঝতে পারেন যে কি পরিমাণ এই যে আমরা ধার করে প্রকল্প করব, কিন্তু এটার যে বার্ডেনটা, এবং ফর ইয়ার্স আপনি জানেন যে ওয়ার্ল্ড ব্যাংকের লোন আগে 40 ইয়ার্স গ্রেস ইয়া ছিল, আপনার টেনর ছিল, সেগুলো কিন্তু কমে এখন 30 ইয়ার্স, কারো কারো এর থেকে কম, গ্রেস পিরিয়ডও কমে গিয়েছে। ফরেন ফান্ডগুলো আপনার জন্য খুব এক্সপেন্সিভ হয়ে গেছে। সো এটার ব্যবহার যাতে প্রপারলি হয়, আলটিমেটলি তো ফেরত দিতে হবে, সুতরাং সাশ্রয়ীভাবে করাটা আপনার এক্স্যাক্টলি। এবং ট্যাক্স পেয়ার্স মানি, যেটা জাকির ভাই বললেন, যে আমাদের তো ধরেন যে রেভিনিউ এত বেশি না, এগুলো রেভিনিউর যেটা আসে এই বেতন ভাতা এগুলো দিতেই শেষ হয়ে যায়, হ্যাঁ, যেগুলো এসেনশিয়াল এক্সপেন্ডিচার। সো এই যে বিনিয়োগটা যে করতে হবে, আবার বিনিয়োগটাও দরকার। সো সেটা যাতে আসলে আমার বিনিয়োগ এবং সেটার যে রিটার্ন সেগুলো অনেক যাচাই বাছাই করে এই সরকার এটা নিতে হবে। ফরেন ফান্ড নেওয়ার ক্ষেত্রেও তাদের অনেক কিছু তাদের স্ক্রুটিনি করতে হবে, যে ফরেন ফান্ডটা আমি নিব, কেন নিব, বা এত সে এডিবি আমার থেকে ওর 7% পড়ে যাবে, আমি যদি জাপান থেকে এটা 4-এ পাই কিনা, 5-এ পাই কিনা, লাইক আপনি কমার্শিয়াল কোম্পানির মতোই কাজ করতে হবে। নেগোসিয়েশনের ক্যাপাসিটিটাও এখন মানে প্রাইভেট সেক্টর যেভাবে করে কমার্শিয়াল, এই যে ধরেন যে প্রকল্প নেওয়ার ক্ষেত্রে যে প্রশ্নটা আপনি আগে করেছিলেন, আপনি প্রাইভেট সেক্টর একটা প্রকল্প করে না, তারা 500 মিলিয়ন 800 মিলিয়ন ডলারের প্রকল্প বাংলাদেশে হয়েছে, মানে 5,000-7,000 কোটি টাকার প্রাইভেট সেক্টরে। সো তারা যদি ঠিকভাবে করতে পারে, তারা তো এটা করার আগে আপনি তার পসিবিলিটি না, পুরা ইন্ডাস্ট্রি, মার্কেট, দেশের ইকোনমির কি ডিমান্ড হবে 10-20 বছর পরে, সো তারা কিন্তু এই সমীক্ষাগুলো করে নেয়, স্টাডিগুলো। সো বাংলাদেশিরাই তো সেটা করছে। তো সিমিলারলি সরকারেরও আসলে প্রকল্প নেওয়ার ক্ষেত্রে এই ধরনের বড় বড় প্রকল্প যেগুলো, তো সেগুলোর ক্ষেত্রে আসলে এই ধরনের সমীক্ষা সব কিছু যাচাই বাছাই করে আসলে জিনিসটা নিতে হবে। আপনি সাশ্রয়ীভাবে প্রকল্প করা এবং যে মাইন্ডসেটটা আমাদের এতদিন ছিল সেইটার পরিবর্তনটা খুবই গুরুত্বপূর্ণ দেখছেন। একটা বড় কারণ হলো যে আমার ঋণের আগের যে স্থিতি ছিল, আমরা তো খুব কম অবস্থায় ছিলাম, অত এটা নিয়ে মাথা ঘামাতে, আমাদের $100 বিলিয়ন কিন্তু এখন আপনার এটা আমাদের ফেরত দিতে হবে, কারণ এটা এর সাথে একটু যোগ করি যেটা বলছিলাম যে এই যে প্রকল্পের রিটার্ন, আপনি দেখেন যে পদ্মা ব্রিজ, এটার রিটার্ন তো হিউজ হবে, অলরেডি হচ্ছে, মানুষ ভবিষ্যতে আরো হবে। কিন্তু এরকম ধরেন যে এই যে রূপপুরের যে ওখানে রূপপুরে আমাদের ধরেন যে রূপপুরের কাজ কিন্তু অলমোস্ট শেষের দিকে, 80-90% শেষ, কিন্তু এটা যে ট্রান্সমিশন লাইনটা হবে যমুনা নদী দিয়ে, এবং সেটা একটা ইন্ডিয়ান কোম্পানির এই কন্ট্রাক্টটা, এটা কিন্তু ধরেন যে কিছুই আগে 2 বছর অ্যাটলিস্ট ডিলে হবে, বা কিছুই তেমন হয়নি। এই রকম প্রকল্প যাতে ভবিষ্যতে আসলে না নেওয়া হয়, এই যে ইন্ডিয়ান কোম্পানি হোক, আমেরিকান কোম্পানি হোক, সরকারি যে কোনো প্রকল্পকেই আসলে সাশ্রয়ীভাবে বাস্তবায়ন করাটা খুবই গুরুত্বপূর্ণ। এবং অতীতে আমরা যেভাবে যে চর্চাগুলো করে এসেছি তার থেকে বেরিয়ে এসে আমাদের দুর্নীতিমুক্তভাবে যদি আমরা এই প্রকল্পগুলো না করতে পারি, সাশ্রয়ীভাবে না করতে পারি, সময় মতো না করতে পারি, তাহলে আমাদের যেই চাপ, এই চাপটা অব্যাহত থাকবে। সার্বিকভাবে এটার সুবিধা জনগণ পাবেন না। দর্শক, আজকে আলোচনা শেষ করছি। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাদের ধন্যবাদ। আমরা আবার আসবো আমাদের এই অনুষ্ঠানে, জানতে চাইব কেমন আছে অর্থনীতি।